আমরা বরগুনা জেলাকে একটা মডেল জেলা করতে চাই। বরগুনা জেলাকে আমি বলছি শুধু টার্গেট বা আমার বরগুনা, মাথার মধ্যে আছে বরগুনা, বাড়ি বরগুনা, কিন্তু সমগ্র উপকূলকে নিয়ে আমরা একটা মন্ত্রণালয় যা করার জন্য দাবি জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে। এখানে 4 লেনের একটা রাস্তা বানাতে বলছি, মাননীয় মন্ত্রী বলেছেন, আপনারা শুনছেন কিনা জানি না। আবার এদিকে 4 লেনের রাস্তা আমরা করবো, এখানে তো 4 লেন করবো, এখানেও 4 লেন করবো। 65 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, সেই সিঙ্গাপুর এখন কোথায়, আমরা কোথায়? কাজে চেতনা বিক্রি করতে করতে আমরা চেতনা বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে গেছি। রহমান সাহেবের সরকারের কার্যক্রম দেখবেন, প্রায় 100টা মতন কার্যক্রম তিনি হাতে নিয়েছেন। 100টা মতো কার্যক্রম, যেখানে যা আপনি যে কোনো ডিপার্টমেন্ট ধরেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি কাজ আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। ইশতেহারের কথা বলতে গিয়ে যে কথা আমি বলেছি, এবং আমাদের মাননীয় জেলা পরিষদের যে প্রশাসক সাহেব তিনিও বলেছেন, মূল কথা আমরা যেটা বলেছি তা হলো একটা এলাকার কোনো উন্নয়ন হবে না যতক্ষণ পর্যন্ত ওই এলাকার প্রশাসকবৃন্দ আন্তরিকতার সাথে এই এলাকার উন্নয়নের কাজ করবেন। আর এলাকার আর প্রশাসকবৃন্দ কাজ করবেন এইভাবে, যেমন আমেরিকার একটা উদাহরণ দিয়েছি। আমেরিকার প্রেসিডেন্ট যখন গভর্নমেন্টে আসে, তখন তার ফেডারেল গভর্নমেন্টকে 4000 লোক, মানে তার প্রশাসনিক কর্মকর্তা নিয়ে তিনি বসেন। উনি চলে গেলে 4000 লোক কিন্তু চলে যায়। তা 4000 লোককে নিয়ে আসেন একটা মাত্র কারণে, তাহলে এই যে ওই গভর্নমেন্টের কার্যক্রম এবং তাদের চিন্তা চেতনা এবং তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য ওই 4000 লোক কার্যক্রম করে সারা আমেরিকা জুড়ে। আমাদের দেশে সেরকম কোনো সিস্টেম নেই। আমাদের দেশের সিস্টেম আছে আমাদের প্রশাসন। আমরা প্রত্যাশা করব সেই প্রশাসন সেই দায়িত্ব নেবেন এবং তারা সেই কাজটি করবেন। এবং গভর্নমেন্টের আমাদের তারেক সাহেবের এই যত কার্যক্রম আপনারা দেখেছেন, তার মধ্যে তো অনেক কার্যক্রমের কথা এখানে লেখাই আছে ইশতেহারে। বাস্তবায়নের মধ্যে যেন আমরা কৃষক কার্ডের কাজ করেছি, তাতে কৃষকরা স্বল্প মূল্যে বীজ, সার, কীটনাশক পাবেন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের সুযোগ পাবেন, এবং তাদের কি কি গভর্নমেন্টের সকল সুযোগ সুবিধা তারা সেখান থেকে পাবেন। আমরা ফ্যামিলি কার্ড করেছি, আমাদের অবহেলিত নারীদের ক্ষমতায়িত করা এবং সমাজে প্রতিষ্ঠিত করা এবং স্বাবলম্বী করা, এই জন্য করেছি। শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়ে তিনি করেছেন, মহিলাদের সবার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করেছেন এবং উপবৃত্তির টাকা পাবেন। 10,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণের সুদ সহ মকুব করা হয়েছে, এবং 10,000 টাকা পর্যন্ত কৃষকের মানে গ্রামে গঞ্জে মানুষের যারা কিস্তি দিবেন, মানে এনজিওর কিস্তি, সে টাকাও তিনি বহন করবেন, সরকার বহন করবেন। ইমাম মুয়াজ্জিনদের সম্মানিত করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং সে টাকা দিয়েছেন সরকারভাবে। এই প্রথম বাংলাদেশে এই প্রথম ইমাম মুয়াজ্জিনদের মূল্যায়ন করা হয়েছে এবং ধর্মীয় যেসব মানে পুরোহিতগণ আছেন বা পাদ্রী আছেন তাদেরকে সেভাবে সম্মানিত করা হয়েছে। এছাড়া আমাদের সরকারের প্রধান তারেক রহমান সাহেব মূলত যেসব কাজ করেছেন তা কিছুটা উল্লেখ করেছি, তা এরকম পরিসরে উল্লেখ করা সম্ভব নয়, ভবিষ্যতে বলবো। তিনি একটা কাজ করেছেন, তিনি বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন, দেশকে দুভাগ করেন নাই, চেতনা বিক্রি করেন। আমি উদাহরণ দিয়েছি, 65 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, সেই সিঙ্গাপুর এখন কোথায়, আমরা কোথায়? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মানে পার ক্যাপিটা ইনকামের দেশ হলো সিঙ্গাপুর এখন বর্তমানে, এখন 1 নম্বর হলো লুক্সেমবার্গ। আর আমরা কোথায় আছি? কাজে চেতনা বিক্রি করতে করতে আমরা চেতনা বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে গেছি। তারা কাজ করেছে এইখানে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে আর কাজ করেছে, সেই সম্পদ তারাও খেতে পারবে না, এতে সে মানুষ বঞ্চিত হলো। তারেক সাহেব বলেছেন আমি বিদ্যুতের ভর্তুকি দেবো, 36,000 কোটি টাকা বিদ্যুৎ ভর্তুকি দিয়েছেন, তারপরেও টাকা দিচ্ছেন যে এই দেশের টাকা এই দেশের মানুষ থেকে। আপনাদের একটা কথা বলি, আপনারা বোঝার জন্য বলছি। আমাদের দেশে তেলের লাইন একটা পেট্রোল পাম্পে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার মতো ছাড়িয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করব। 3 দিনের মধ্যে তেলের লাইন নেই। 3 দিনের মধ্যে তেল কি আমরা প্ল্যানিং করে নিয়ে আসছি না রয়কট করে নিয়ে আসছি? এই তেল এই দেশে ছিল। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু দুষ্ট মানুষ সমাজকে ক্ষতি করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই দেশের মানুষকে ক্ষতি করার জন্য মূলত তারা এই কাজগুলো করে থাকে। আমি সাংবাদিকের কাছে বলতে চাই, আপনারা এই দায়িত্ব নিয়েন। এই যে সরকার সেটা বরগুনার জন্য না, নির্দিষ্ট পলিসি লেভেলের কাজ আছে, কাজে এই কাজগুলো তিনি করতে চান। আর এই কাজ করতে চাওয়ার জন্য তার মূল কাজটা দায়িত্ব পালন করবে আমরা সেখানে আজকের উপরে এই উপরে না নিচে কোনো একটা মিটিং করেছি, যে মিটিংটায় আমরা সবাই শপথ নিয়েছি বরগুনাকে আমাদের নিজেদের জেলা মনে করে এটিকে উন্নয়ন করব। এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। সরকারি কর্মকর্তা সবাই শপথ নিয়েছেন আমরা এই এলাকাকে উন্নয়ন করব। আমরা বরগুনা জেলাকে একটা মডেল জেলা করতে চাই। বরগুনা জেলাকে আমি বলছি শুধু টার্গেট বা আমার বরগুনা, মাথার মধ্যে আছে বরগুনা, বাড়ি বরগুনা, কিন্তু সমগ্র উপকূলকে নিয়ে আমরা একটা মন্ত্রণালয় যা করার জন্য দাবি জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী এর ব্যাপারে কাজ করছেন, পার্লামেন্টে কোনো না বললেও তিনি কাজ করছেন। আমি তার কাছে ছোটো করে বলেছি যে পার্বত্য একটা মন্ত্রণালয় আছে 3টে উপজেলা নিয়ে, আমাদের কক্সবাজার থেকে শুরু করে একবার এই থেকে সাতক্ষীরা পর্যন্ত সবই উপজেলা আমাদের সাগরে পারে। আমরা বিরাট সম্পদ দিতে পারি।
আমাদের এইরকম দুইটা গভর্নমেন্ট এই দেশে দুইটা দেশের মানুষের বাঁচিয়ে রাখার সম্পদ আমাদের উপকূলে আছে, আমরা সেই পরিমাণ রেভিনিউ দিতে পারি। আমাদের 8টা ক্ষেত্র আছে যেখানে এক্সপ্লোর করতে পারি, 8টা ক্ষেত্র, তা আমরা করি নেই, আমরা এগুলো সব করতে চাই। তার মধ্যে আরেকটা ক্ষেত্র যোগ হয়েছে আজকে এখানে বসে, আমার মনে ছিল না, চোরাচালান যদি রোধ করি বিশাল পরিমাণ টাকা এখানে রেভিনিউ সেভ হবে, আমাদের বিশাল পরিমাণ টাকা, দেশি ইন্ডাস্ট্রি দাঁড়াবে, আমাদের প্রোডাকশন লাইন সক্ষমতা বাড়বে। কাজে এই 8টা প্রোডাকশনের মধ্যে আমি বলি প্রজেক্টের মধ্যে একটা হলে আমরা ইকোনমিক জোন করতে পারি। নাম্বার 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা হাজার লক্ষ লক্ষ মানুষকে কাজ দিতে পারি। ঢাকা থেকে, রংপুর থেকে, এই দিনাজপুর, গাইবান্ধ থেকে লোক আসবে আমাদের এখানে কাজ করতে, আমরা পারি এটা করতে, ইনশাল্লাহ আমরা করবো, আপনারা সহযোগিতা করেন। নাম্বার 2 হলো আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, এই যে উইন্ড মিল বলে এটাকে, যে বাতাস আসে সেটা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। নাম্বার 3 হলো আমরা পর্যটন করতে পারি, আমরা এটা করতে পারি, এটা সম্ভব সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত, এবং এটা এখানে আমাদের সকল মানুষ, আমাদের এই বেল্টের সকল মানুষ এখানে কাজ করতে পারে, আমরা ডিপ সি পোর্ট করতে পারি। ভবিষ্যতে ইনশাল্লাহ হবে, আমি বাইসে না থাকলেও হবে ইনশাল্লাহ, আপনারা দেখবেন, আপনারা নিজের দেখে যাবেন। আপনার সবার বয়স কম আছে আমার তুলনায়, আমি মনে করি আমার বয়স কিন্তু 72, আপনাদের কত বয়স, নিশ্চয়ই আপনারা এইটা দেখবেন ইনশাল্লাহ। 4 নম্বর হলো আমরা ফিশ ধরতে পারি, সংরক্ষণ করতে পারি এবং তার প্রসেসিং করতে পারি, এক্সপোর্ট করতে পারি। পাথরঘাটা থেকে 8টা ব্যাংক থেকে এলসি হয়, যে পাথরঘাটায় মানুষ 5,000 টাকা জোগাড় করে আমাকে দিতে পারে আশ্বিন মাসে, সেইখানে এখন, হ্যাঁ জি, সেখানে 27টা বড় কল আছে। পাথরঘাটার কথা বলছি, আপনারা তো শোনার জন্য বাদ গেছে কিছু। আচ্ছা, তো এইটা হয়েছে, আমরা এগুলো কাজ করতে পারি। আমরা তারপরে আমরা এক্সপ্লোর করতে পারি কি কি গ্যাস, তেল, এবং আমরা এই কি বলে এইটা সাগরে আমরা বাইর করতে পারি, এটা সম্ভব, আমাদের এখানে সম্ভব, এই সম্পদ আছে, আমরা এই সব কার্যক্রম আমরা করতে পারি। এরপর কি বাদ গেল, কি কোনো কিছু বাদ গেছে নাকি? আমরা শিপ ব্রেকিং করতে পারি, আর শিপ ব্রেকিং একটা টিম আসবে আগামী সপ্তাহে। আমরা তালতলি, পাথরঘাটা এবং এই সাউথে আমরা জায়গা সম্ভাব্যতা জরিপ করতে বলেছি, পাঠাইছি অলরেডি, তারা আসবে, এই পিডিএমের সাথে দেখা করে গেছে, আমি বলেছি। আর প্রত্যেকটা ক্ষেত্রে কম বেশি কিছু কাজ করছি, এর মধ্যে কিছু ডেভেলপমেন্টের কাজ আমাদের করা দরকার, সেটা আমি বলেছি। যেমন আমাদের একটা কৃষি বিশ্ববিদ্যালয় হোক বা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হোক, আমাদের মেডিকেল কলেজ হোক, আমাদের মানে মৎস্য গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র হোক এখানে। তারপর আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে, যে কারণে আমরা মানে অসুবিধায় পড়ি, সে তার একটা প্রতিষ্ঠান বা একটা শাখা হোক। যেমন ধরেন আমরা কি বলে যে ইনফরমেশন দেয়, ওটা জিওলজিক্যাল ইনফরমেশন, মেটিওরোলজিক্যাল ইনফরমেশন, আবহাওয়া অফিস, সেটা আমরা করতে চাই এখানে। আমরা টেলিফোনের তার নিতে চাই, তার তো নিতে পারবো না, আমরা ওয়্যারলেসে যেন আমরা 150 কিলোমিটার বা 200 কিলোমিটার পর্যন্ত আমরা করতে পারি। আমরা সাগরে মাছ ধরে, দেখেন আমরা সাধারণত মাছ ধরি, এত মানুষের সবাই অধিকাংশ মানুষের মাছ ধরতে, একটাও মেকানিজ বোট নাই, একটাও নেই, বরগুনা জেলায় নেই একটাও। আমি জানি না পাশের জেলায় পটুয়াখালী চাষ কিনা, আমি জানি না। তো আমাদের একটা মেকানিজ বোট নাই। আমরা এই কুয়াকাটাকে পর্যটন করতে পারি। আমরা এই 2-3 দিন আগে আমি লোকজনের সাথে বসছি, কুয়াকাটার লোকজন আসছিল, এবং এই ব্যাপারে একটা প্রোগ্রাম করেছি। এখানে 4 লেনের একটা রাস্তা বানিয়ে বলছি, মাননীয় মন্ত্রী বলেছেন, আপনারা শুনছেন কিনা জানি না। আবার এদিকে 4 লেনের রাস্তা আমরা করবো, এইখানে তো 4 লেন করবো, এখানেও 4 লেন করবো, টার্গেট আছে। এই সকল কাজের জন্য আপনার মনে করেন আমি বসে আছি তা কিন্তু না, আমি পার্লামেন্টের প্রধানমন্ত্রীর পিছনে বসলে কাগজ দেখতেই থাকি, এটা সত্যি কথাই। এবং কাগজ লিখে সকল মন্ত্রীকে দেই, সকল মন্ত্রীদের আবার লিখিয়ে আবার কাগজ রাখি, আবার পাঠিয়ে দিই তৎকাল জায়গায়। এখন পর্যন্ত আমি একজন পিএস নিতে পারি না, নিব খুব শীঘ্রই, নিলে আপনাদের কাজ অনেক ত্বরান্বিত হবে। আমি যা জানি না, যেমন সাংবাদিকরাই আমাকে এখানে বলেছেন যে উপকূলীয় জেলাগুলোকে নিয়ে একটা মন্ত্রণালয় করা যায় কিনা, এটা সাংবাদিকদের কাছে শোনা, আমার নিজের মানে জ্ঞান বুদ্ধিতে কুলায় নেয়, এটা আমি করতে পারবো। মন্ত্রণালয় না পারলেও এটা একটা উপকূলীয় জেলাগুলোকে নিয়ে একটা যদি মানে কি বলে ডেভেলপমেন্ট অথরিটি করা হয় একবার এইগুলোকে নিয়ে, তাতেও আমরা অনেক টাকা বরাদ্দ আনতে পারবো। আমরা এলজিডি টাকা আনছি ইতিমধ্যে, অনেক টাকা আলহামদুলিল্লাহ পাবো। আমরা ওয়াটারের জন্য টাকা আনছি, পাবো। এই যে জজ সাহেব, পিপি সাহেব যে কথা বলছি, সেগুলো আমি অলরেডি লিখিয়ে নিয়ে আসছি। উনি যদিও কাগজ নিয়ে গেছেন, উনি নিজের গরজে সব টাইপ করে নিয়ে গেছেন, আমি এর আগে লিখিয়ে নিয়ে আসছি, সেজন্য বলছি আপনি এগুলো রেখে দেন। আমি ওনাকে বলিনি যে এগুলো সব আমি করাই ফেলেছি। ওনার গরজ আছে, এই গরজি মানুষ, আমার গরজি মানুষ দরকার। এরপরে যেসব জায়গায় যেসব কাজ করার দরকার বলে আপনারা মনে করেন, ডিসি সাহেব কিন্তু আমাকে অনেক ইনফরমেশন দিয়েছেন, অনেক কাগজ পাঠিয়েছেন। আমি কিন্তু প্রত্যেকটা কাগজই কাজ করি, কিন্তু যতই কাজ থাকবে না, আমি এত সময়, আমার সময় কম আছে, কিন্তু আমি কাজগুলো করি। এই জন্য আমার কিন্তু ঘুমের অসুবিধা হয়। কালকে রাত্রেও কিন্তু আমি এখানে 2টার সময় সিভিল সার্জন সাহেবে ডাকছি, মানে এই কে জানা হয়েছিল। তারপর আমার ব্লাড চেক করেছে, আবার প্রেশার দেখেছে, ইসিজি করেছে, কিন্তু রাত 2টার সময়। আমি কিন্তু 5টার সময় উঠছি, আমি 3 ঘন্টা ঘুমেছি না, এরপর আশা দিন এরকম থাকবো, তা আমার তো অসুখ হইতেই পারে।
মানুষ পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু মানুষ কিছু করে গেলাম, একজন মানুষের জন্য আমার জন্য দোয়া করে, আমি হ্যাপি হব। একজন মানুষ, আমি একজন মানুষের জন্য করলাম। আমি সরকারি কর্মকর্তা সবাইকে অনুরোধ করতে চাই, আপনারা কিন্তু সবাই একজন মানুষের করবেন। আমি সাংবাদিকের সাথে এই একই সাথে কথা বলছি। আমরা আজকে মাদক নিয়ে কথা বলেছি, আপনার সেই একটা কমিটি করবে, এখানে সবাই শিক্ষিত মানুষ এবং সবাই এই দেশে যা শিক্ষা আছে সেই শিক্ষা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। আমি বিনয়ের সাথে বলতে চাই সকল কাছে, আমরা উদ্যোগ নেব বরগুনা জেলাকে একটা মডেল জেলা করতে। আমরা প্রথম টার্গেটই ধরছি মাদক নির্মূল আমরা করতে পারবো না, এমন জায়গায় নিয়ে আসবো মাদকের ব্যাপারে যেন মানে আর একটা মানুষ, নতুন জেনারেশন যারা আসবে তারা যেন মাদক নিয়ে এত না করে।